সাভর মানুষ খেকো দ্বিতীয় অংশ। ফাঁদ। মালবাহী ওয়াগনের সেই ঘটনায় মানুষ খেকোটা বোধহয় সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিল, কারণ বেশ কিছুদিন ধরে সাভো এলাকার আশপাশ তাদের আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমার মনে হলো আমাদেরকে একটু দম ফেলার সুযোগ দিয়ে ওরা নতুন করে আক্রমণ শানানোর পায়তারা করছে। ভাবলাম সুযোগ যখন দিয়েছেই তাহলে তা কাজে লাগানো যাক। ওদের জ্যান্ত ধরার জন্য একটা ফাঁদ বানালে কেমন হয়? ফাঁদের এক পাশে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা রেখে টোপ হিসাবে দুজন সাহসী কুলিকে রাখতে হবে। মানুষ খেকোগুলো যেরকম বেপরোয়া হয়ে উঠেছে তাতে তো মনে হয় শিকার ধরার লোভে অবশ্যই সেগুলো ফাঁদে ঢুকবে। যেই ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গেই ফাঁদ তৈরি করার কাজে হাত দিলাম। কাঠের স্লিপার, লোহার রেল, টেলিগ্রাফের মোটা তার আর লোহার শিকল দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই ফাঁদ তৈরি করে ফেললাম। 2 কামরার ফাঁদ, মাঝে শক্ত পার্টিশন। একটা কামরা সিংহের জন্য, অপরটা টোপের জন্য। একটা স্লাইডিং দরজা খুলে টোপরূপী মানুষ তার কামরায় ঢুকবে। ভেতর থেকে দরজা বন্ধ করে দেওয়ার পর সে সব দিক থেকেই নিরাপদ। মাঝের পার্টিশনটা 3 ইঞ্চি ফাঁকে ফাঁকে বসানো লোহার রেল দিয়ে তৈরি। নিচে এবং উপরে কাঠের স্লিপার দিয়ে খুব শক্ত করে আটকানো। অপর প্রান্তে ফাঁদের দরজাটা মানুষ খেকোর জন্য বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে। পুরো ফাঁদটা আসলে সাধারণ একটা ইঁদুর ধরা ফাঁদের মতোই। পার্থক্য এইটুকুই, ইঁদুর ধরা ফাঁদে টোপ থাকে অরক্ষিত, আর এখানে টোপ থাকবে খুবই সুরক্ষিত অবস্থায়। ইঁদুর খাবার লোভে যেই টোপ স্পর্শ করবে অমনি তার পেছনে ফাঁদের দরজা বন্ধ হয়ে যাবে। কৌশলটা খুবই সাধারণ, কিন্তু এই ফাঁদে যেহেতু টোপকে ধরা ছোঁয়ার বাইরে রাখতে হচ্ছে, তাই দরজা বন্ধ হওয়ার কৌশলটা একটু পাল্টাতে হলো। এই ফাঁদের দরজাটা এক টুকরো লোহার রেল দিয়ে উপরে আটকানো থাকবে। রেলের এক প্রান্তে মোটা তার বেঁধে তারের অন্য প্রান্ত মাটির নিচে লুকানো স্প্রিংয়ের সঙ্গে আটকানো হয়েছে। সিংহটা খাঁচার ভেতর পুরোপুরি ঢোকার পর তার সামনের পায়ের চাপ পড়বে স্প্রিংয়ের উপর। সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের সঙ্গে লাগানো তারে টান লেগে রেলের হুড়কো খুলে যাবে, আর ভারী দরজা সিংহের পেছনে ধপাস করে পড়ে বন্ধ হয়ে যাবে। সিংহ ধাক্কাধাক্কি করেও এই দরজা খুলতে পারবে না। এমনই কৌশলে এটা বানানো হয়েছে। ফাঁদ বানাতে গিয়ে প্রচুর খাটতে হয়েছে আমাদের। হাতের কাছে দরকারি যন্ত্রপাতিও নেই। যন্ত্রপাতি যা আছে তা সব রেল হেড ক্যাম্পে, যেখানে রেল বসানোর কাজ চলছে। দরজা বানানোর জন্য লোহার রেল ফুটো করা দরকার, যাতে তার ঢুকিয়ে বাঁধা যায়। অথচ লোহা ছিদ্র করার যন্ত্র এখানে নেই। কি করা যায় ভাবছি, হঠাৎ মাথায় এলো হার্ড নোজ বুলেট দিয়ে গুলি করেই দেখি না কেন রেল ফুটো করা যায় কিনা। পরীক্ষায় সফল হলাম। খুব সুন্দর ফুটো হয়েছে। যা হোক, ফাঁদ তৈরি হওয়ার পর এর উপর একটা তাঁবু খাটিয়ে দিলাম, যাতে সিংহটাকে বিভ্রান্ত করা যায়। তাঁবুর চারপাশে বেশ ঘন আর মজবুত করে কাটা ঝোপের বেড়া দিলাম। শুধু সামনে আর পেছনে 2 দরজায় ঢোকার রাস্তা রাখলাম, একটা মানুষের জন্য, অপরটা সিংহের জন্য। মানুষ তার কামরায় ঢোকার পর প্রবেশপথটা কাটা ঝোপ দিয়ে ভালোভাবে বন্ধ করে দেয়া হবে। তখন শুধু সিংহের প্রবেশপথটাই খোলা থাকবে। প্রথম কয়েক রাত আমি নিজেই টোপ হিসেবে ফাঁদের ভেতর রাত কাটালাম, কিন্তু ঘুমের ব্যাঘাত, অস্বস্তি আর মশার কামড় খাওয়া ছাড়া আর কিছুই ঘটল না।
সন্ত্রাসের রাজত্ব। মালবাহী ওয়াগনে আমাদের উপর হামলার পর অনেক দিন কেটে গেছে। হঠাৎ শুনলাম রেলহেড ক্যাম্প থেকে 2 জন লোক খোয়া গেছে। 10 মাইল দূরে অল্প সময়ের ব্যবধানে আরও 3 জন লোক মানুষখেকোর শিকারে পরিণত হলো। এদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় বেঁচে যায়। তবে সাভো বা এর আশপাশে মাস 2-এর কোনো হামলা হয়নি। কুলিরা বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের ভয়ঙ্কর শত্রুরা এই এলাকায় আর আসবে না। তারা পুরোদমে কাজ করছে। ভয়হীন স্বাভাবিক পরিবেশ আবার ফিরে এসেছে। কিন্তু অবশেষে এই স্বাভাবিক পরিবেশ আর বজায় থাকলো না। এক অন্ধকার রাতে চিরাচরিত হৃদয় বিদারক চিৎকারে ক্যাম্পের সবাই জেগে উঠল। বুঝলাম সেই পিশাচগুলো আবারও ফিরে এসেছে। শিকারের নতুন তালিকা নিয়ে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে তারা। এবারে ফর্দে কার কার নাম আছে কে জানে। ভোর হওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুরো ব্যাপারটা শুনলাম। কুলিদের মধ্যে কয়েকজন রাতের বেলা তাদের তাঁবুর বাইরে মাটিতে শুয়েছিল। উদ্দেশ্য গায়ে ঠান্ডা হাওয়া লাগানো। তাদের বদ্ধমূল ধারণা ছিল মানুষ খেকোগুলো চিরদিনের মতো সাভো ছেড়ে চলে গেছে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া তাঁবুর চারপাশ ঘেরাও করে বেশ মজবুত ও ঘন কাঁটাঝোপের বেড়া তো আছেই, তাই তারা বেশ নিশ্চিন্ত মনে ঘুমিয়েছিল। গা জোড়ানো ঠান্ডা হাওয়ায় ঘুমও ছিল বেশ গভীর। মাঝরাতে কিসের শব্দে যেন ওদের ঘুম ভেঙে গেল। মনে হলো বেড়ার ভেতর দিয়ে ঠেলে পথ করে কিছু একটা ভেতরে আসার চেষ্টা করছে। ক্যাম্পের সবাই সতর্ক হয়ে গেল। লাঠি, পাথর, জ্বলন্ত কাঠ হাতের কাছে যে যাই পাচ্ছে অনুপ্রবেশকারীর দিকে ছুঁড়ে মারছে, কিন্তু কোনো কিছুই কাজে লাগলো না। ভয়ে কম্পমান কুলিদের মধ্যে মানুষ খেকোটা লাফিয়ে পড়ল। এত লোকের হইচই ও আর্তনাদের মধ্যেই একজনকে ধরে ফেলল এবং তাকে কামড়ে ধরে কাটা ঝোপের ভেতর দিয়েই টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গেল। ওখানে আরেকটা মানুষ খেকো অপেক্ষা করছে। এগুলো এতটা সাহসী হয়ে গেছে যে শিকারকে দূরে বয়ে নেবার আর প্রয়োজন বোধ করল না। ওখানেই বসে পড়ল ভোজ সারতে। তাঁবু থেকে মাত্র 30 গজ দূরে 2 মিলে ভোজন পর্ব দ্রুত সেরে নিচ্ছিল ওরা। শ্বাস নেয়ার শব্দ, হাত চিবানোর, প্রাণ চমকানো কুড়মুড় আওয়াজ তাঁবুর সবাইকে শুনতে হলো। এই শব্দ যে কতখানি ভয়ের তা লিখে বোঝানো মুশকিল। জমাদার মানুষ খেকোগুলোর অবস্থান অনুমান করে পরপর কয়েকটা গুলি ছুড়ল। গুলিগুলো কোথায় গেল কে জানে। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওরা একটুও নড়ল না। গুলির প্রচণ্ড শব্দেও ওদের ভোজে ব্যাঘাত ঘটেনি। যা হোক, ঘটনাস্থল পরীক্ষা করে দেখলাম হতভাগ্য কুলির দেহাবশেষ বলতে ছোটখাটো কয়েকটা টুকরো পেলাম। আমি সেগুলো মাটিতে পুঁততে দিলাম না। ভাবলাম কাল রাতে সিংহগুলো আবার যদি আসে। সন্ধে হবার সাথে সাথেই কাছে পিঠে সুবিধাজনক এক গাছে চড়ে বসলাম, কিন্তু সারা রাতের একঘেয়ে পাহারায় কিছুই ঘটল না। পরদিন সকালে জানা গেল গত রাতে মানুষ খেকোটা অন্য ক্যাম্পে হানা দিয়েছে। সাভো থেকে সেটা প্রায় 2 মাইল দূরে। সিংহগুলো দীর্ঘদিন অনুপস্থিতির সুযোগে ক্যাম্পগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। রেল লাইন বসানোর সুবিধার্থেই এটা করা হয়েছিল। যা হোক, সেই ক্যাম্প থেকে মানুষ খেকোরা এর কুলিকে ধরে নিয়ে যায়। আগের মতোই ক্যাম্পের গা ঘেঁষেই তারা তাদের ভোজন পর্ব শেষ করে। কোনো রকম শব্দ না করে কিভাবে যে এগুলো বেড়া পেরিয়ে ভেতরে ঢোকে সেটা আজও আমার কাছে একটা রহস্য। এরকম মজবুত, ঘন ও কাঁটাযুক্ত বেড়া পেরিয়ে কোনো প্রাণী যে আদৌ ভেতরে ঢুকতে পারে
সেটাই আমার কল্পনার বাইরে ছিল। অথচ এই অসাধ্য কাজটাই অবলীলায় ওরা করে যাচ্ছে, এবং তা নিঃশব্দেই। এই ঘটনার পর থেকে প্রতি রাতেই কোনো না কোনো ক্যাম্প সংলগ্ন গাছের উপর আমি রাত কাটাচ্ছি। এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু মানুষ খেকোর পাত্তা নেই। হয়তো তারা আমাকে রোজই দেখেছে, কিন্তু আমাকে এড়িয়ে অন্য ক্যাম্পে হানা দিয়েছে। নয়তো আমার কপাল মন্দ, নইলে আমাকে গুলি করার একটা সুযোগও না দিয়ে একের পর এক মানুষ শিকার ওরা করছে কিভাবে? হায় রে পোড়া কপাল! এক নাগারে এভাবে রাত জাগার কাজ নিঃসন্দেহে নিরস এবং বিরক্তিকর, কিন্তু এ কাজটা আমার একান্ত কর্তব্য বলেই মনে করি। কুলিরা তাদের জীবনের নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই আমার দিকে তাকিয়ে আছে। এ ধরনের ভয়ঙ্কর একটা দৈত্য রক্ত হিম করা গর্জন করতে করতে ক্রমাগত কাছে এগিয়ে আসছে। আমার সারা জীবনে এর চেয়ে ভয়াবহ আর কিছু আমি শুনিনি বা দেখিনি। সকাল হবার আগেই আমাদের কেউ না কেউ মানুষ খেকোর শিকার হবে। এই অনুভূতিটা মৃত্যুর চাইতে কোনো অংশে কম নয়। ক্যাম্পের কাছাকাছি এসেই ওরা গর্জন বন্ধ করে দেয়। অভিজ্ঞতা থেকে আমরা জানি, মানুষ খেকোটা তখন লক্ষ্য স্থির করে আক্রমণের উদ্যোগ করছে। নিঃশব্দে ভেতরে ঢোকার ফন্দি আসছে। এক তাঁবু থেকে অন্য তাঁবুতে হাঁক দিয়ে জানান দিয়ে দেয়া হয়, খবরদার ভাই, শয়তান আতা, অর্থাৎ ভাইয়েরা সাবধান, শয়তান আসছে। কিন্তু এই সতর্কবাণীতে কোনো লাভ হয় না। হাজার সতর্ক থাকলেও কিছুক্ষণ পর একটা মর্মভেদী আর্তনাদ রাতের নিস্তব্ধতা ভাঙবেই। মানুষ খেকোটা তার কাজে সফল হবে। পরদিন সকালে নাম ডাকার সময় কোনো একজনকে চিরদিনের মতো অনুপস্থিত পাওয়া যাবেই। এ যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। বেপরোয়া মানুষ খেকো। প্রতি রাতে একের পর এক ব্যর্থতায় আমি হতাশ হয়ে পড়লাম। এরপর কি করব এই ভেবে আর কুল কিনারা পাই না। মনে হলো সিংহগুলো আসলেই ভূত বা পেট জাতীয় কোনো কিছু। ওদের সম্বন্ধে আগে থেকেই কুলিদের এই ধারণা ছিল। আমারও এই কথা বিশ্বাস না করে উপায় নেই। কি আনন্দেই না মানুষ খেকোরা জীবনযাপন করছে। আগেই বলেছি, দিনের বেলা ওদের খুঁজতে দেওয়া পণ্ডশ্রম মাত্র, কিন্তু লোকজনের মনে সাহস বজায় রাখার জন্য কিছু একটা করা চাইতো। হাত ও হাঁটুর উপর ভর করে ঝোপঝাড় ঠেলে কত ক্লান্তিকর দিন যে পার করেছি তার ইয়ত্তা নেই। কিন্তু মানুষ খেকোর সন্ধান আর পাওয়া গেল না। তবে দিনের বেলা যদি মানুষ খেকোদের খুঁজে পেতামও, তাহলে তারা তৎক্ষণাৎ আমাকেই শিকার হিসেবে তালিকাভুক্ত করে ফেলত, এতে কোনো সন্দেহ নেই। যদিও এখন পর্যন্ত ঘটনা প্রবাহ মানুষ খেকোদের অনুকূলেই ছিল, তবুও দিনের বেলা তাদের পাওয়া গেলে সেটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া হতো। আমি মরার আগে অন্তত তাদের একটাকে মেরে ফেলার সুযোগ পেতাম। অন্তত একটা মানুষ খেকোর আক্রমণ থেকে কুলিরা রেহাই পেত। এ সময় আমি আরো অনেকের সাহায্য পেলাম। বেশ কিছু লোকজন এ সময় সাবহ এসেছিলেন। এদের মধ্যে ছিলেন বেসামরিক, সামরিক এবং নৌ কর্মকর্তা। তারা মানুষ খেকোর নৃশংস অত্যাচারের কাহিনী শুনলেন। সবাই তাদের নির্দিষ্ট কাজের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিংহ শিকারেও মনোনিবেশ করলেন। অনেকে রাতের পর রাত সেই ভয়ানক পিশাচগুলোকে মারার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমাদের সবার সাফল্য একই রকম হলো, অর্থাৎ ফলাফল শূন্য। সিংহগুলো আমাদেরকে দারুণ কৌশলে এড়িয়ে গেল। তাদের পাত্তাও কেউ পেলাম না, বরং আমাদেরকে বোকা বানিয়ে রীতিমতো একটা মানুষও শিকার করতে সক্ষম হলো। অবশেষে আমার সঙ্গীরা একে একে সবাই বিদায় নিলেন, অবশ্য খালি হাতে না। ব্যর্থতার গ্লানি নিয়েই সবাই ফিরে গেলেন।
এক ভয়ঙ্কর রাতের কথা আমার স্মৃতিতে এখনো উজ্জ্বল হয়ে আছে। সে রাতে মানুষকে করা রেল স্টেশন থেকে একটা মানুষ ধরে আমার তাঁবুর পাশে নিয়ে এলো। সেখানেই মহা আড়ম্বরে শুরু হলো ভোজ। মানুষের হাড় চিবানোর কুড়মুড় শব্দ আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। এই শব্দ পরবর্তী সময় বহুদিন আমার কানে স্পষ্ট বেজেছে। সে রাতে কি যে অসহায়ের মতো আমি বসেছিলাম তা ভাষায় প্রকাশ করা মুশকিল। বাইরেও যেতে পারছি না, আবার তাঁবুতে বসেও অস্বস্তিতে ছটপট করছি, কিছু করতে পারছি না বলে। বাইরে যে রকম ঘুরঘুরটি অন্ধকার, নিজের হাতও ভালোভাবে দেখা যায় না, তাতে সিংহের দেখা পাওয়া আরো মুশকিল। তাছাড়া শিকারকৃত মানুষটাও নিশ্চয় এতক্ষণে জীবিত নেই। আমার তাঁবুর অল্প দূরেই ছিল আরেকটা ছোট তাঁবু। সেই তাঁবুর বাসিন্দারাও সিংহের উল্লসিত ভোজনের শব্দ পেয়েছে। তারা এতটা ভয় পেয়েছিল যে প্রায় ৮ ডজন ভয়ার্ত কণ্ঠ আমাকে অনুরোধ জানালো আমি যেন তাদেরকে আমার তাঁবুতে আসতে দেই। আমার তাতে আপত্তির কোনো কারণ ছিল না, তাদেরকে আসতে বললাম। পর মুহূর্তে আমার মনে পড়ল তাদের তাঁবুতে অসুস্থ একটা লোক রয়েছে। লক্ষ্য করে দেখলাম তারা নিষ্ঠুরভাবে লোকটাকে ফেলে রেখেই চলে এসেছে। সঙ্গে সঙ্গে আমি তাদের কয়েকজনকে নিয়ে অসুস্থ লোকটাকে আমার তাঁবুতে নিয়ে আসতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে হারিকেনের আলোয় দেখি হতভাগ্য লোকটা সব রকম ভয়ের ঊর্ধ্বে চলে গেছে। তাকে ফেলে বাকি সবাই চলে যাওয়াতে ভয়েই সে মারা গেছে। সেদিন থেকে পরিস্থিতি ক্রমে খারাপ হতে লাগলো। এতদিন পর্যন্ত কেবল একটা মানুষকে আক্রমণ শানিয়েছে, অন্যটা বাইরে ঝোপের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করেছে। কিন্তু এবার তারা কৌশল পাল্টে ফেলল। যেখানে হানা দিচ্ছে একসঙ্গে দিচ্ছে এবং দুজন করে শিকার ধরে নিয়ে যাচ্ছে। এভাবে নভেম্বরের শেষ সপ্তাহে 2 কুলি মারা পড়ল। মানুষকে করা একজনকে তখনই খেতে শুরু করলো। অন্যজনের কাতরানোর আওয়াজ বেড়ার পাশ থেকে ভেসে আসছে। অনেকক্ষণ পর তার ভয়ার্ত সঙ্গীরা যথেষ্ট সাহস সঞ্চয় করে তাকে উদ্ধার করতে এগিয়ে এলো। দেখা গেল মুমূর্ষু লোকটা বেড়ার কাঁটায় আটকে আছে। দ্রুত তাকে ছাড়িয়ে নিতে না পারায় সিংহটা তাকে এখানে ফেলেই অন্যটার খাবারে ভাগ বসাতে চলে যায়। পরে এসে এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে এরকমই বোধহয় ইচ্ছে ছিল। পরদিন সকালে আমি যখন সেখানে পৌঁছি, আহত লোকটা তখনও বেঁচে আছে। তার জখমটা এত মারাত্মক ছিল যে হাসপাতালে নেয়ার আগেই সে মারা গেল। ধর্মঘট। কদিনের মধ্যে মানুষকে করা প্রচণ্ড এক আক্রমণ চালালো। এবারের লক্ষ্যস্থল হচ্ছে কাছেপিঠের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্প। নিরাপত্তার জন্য ক্যাম্পটা সাবো স্টেশনের একেবারে গা ঘেঁষে তৈরি করা হয়েছে। রেলওয়ে ইন্সপেক্টর সাহেবের লৌহ কুঠির ক্যাম্পের কাছেই। গভীর রাতে 2 মানুষকে কিভাবে যেন ক্যাম্পে ঢুকে পড়ে। এখান থেকে কিছুটা দূরে আমার ক্যাম্প। আমি ক্যাম্পে বসেই কুলিদের ভয়ার্ত গগনভেদী চিৎকার শুনতে পেলাম। তারপরেই শোনা গেল আরেক চিৎকার, নিয়ে গেল। কি যে নিয়ে গেল তা তো একেবারে পরিষ্কার। বুকের মধ্যে যেন কেমন করে উঠল। এই অভাগাদের জন্য কিছুই করা গেল না। যা হোক, মানুষকে করা সাফল্যের সাথে তাদের শিকারকে ক্যাম্পের বাইরে নিয়ে এলো। তারপর ওখানে ভয়াবহ ভোজন পর্ব শুরু করেছিল। ইন্সপেক্টর সাহেব তাদের অবস্থান অনুমান করে প্রায় 50টা গুলি করলেন। কিন্তু ভয় পাওয়া তো দূরের কথা, খাওয়া শেষ না হওয়া পর্যন্ত জায়গা ছেড়ে এরা নড়লই না। সকালে ঘটনাস্থল পরীক্ষা করে দেখলাম, তারপর অনুসরণ শুরু করলাম। ইন্সপেক্টর সাহেবের বিশ্বাস যে অন্তত একটাকে তিনি আহত করতে পেরেছেন। মাটিতে একটা অস্বাভাবিক ছাপ তিনি
বিশেষভাবে দেখালেন। দাগ দেখে মনে হচ্ছে যে ভাঙা পা টেনে টেনে নিয়ে যাবার ফলে এরকম ছাপ পড়েছে। খুব সাবধানে কিছু দূর এগোবার পর আমরা মানুষখেকোর কাছাকাছি গিয়ে পৌঁছলাম। একটা ক্রুদ্ধ গর্জন আমাদের সাদর সম্ভাষণ জানালো। আমরা আরো সাবধানে ঝোপঝাড় ঠেলে আরেকটু এগিয়ে গেলাম। দূর থেকে ঝোপের আড়ালে একটা জিনিস দেখা যাচ্ছিল, যেটাকে আমরা সিংহের বাচ্চা বলে মনে করেছিলাম। এখন কাছাকাছি এসে সে উল্টো ভাঙল। ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম এটা হতভাগ্য সেই কুলির দেহাবশেষ। এইমাত্র সিংহটা এখানেই ছিল। আমাদের এগিয়ে আসতে দেখে গর্জন ছেড়েই দূরে সরে গেছে। মৃতদেহের হাত পা এবং শরীরের অর্ধেক খাওয়া শেষ। হাতের শক্ত হয়ে যাওয়া একটা আঙুল মাটিতে অল্প দেবে আছে। বুঝলাম রাস্তায় দেখে আসা সেই অস্বাভাবিক দাগ এই আঙুলই তৈরি করেছে। লোকটা মরে গিয়েও রাস্তা দেখানোর জন্য আঙুল দিয়ে দাগ দিতে দিতে এসেছে। আমরা ভেবেছি সিংহের আহত পা দিয়ে এই দাগ তৈরি হয়েছে। এ সময় অনেক দূর থেকে সিংহের গর্জন শোনা গেল। সিংহটা আরো দূরে চলে যাচ্ছে। সুতরাং সিংহটাকে খুঁজে আর লাভ নেই, বরং নিহত কুলির সৎকারের ব্যবস্থা করা যাক। সৎকার শেষ করে আবারও ব্যর্থতার গ্লানি নিয়ে ক্যাম্পে ফিরে এলাম। সামতে আসার পর একটা ব্যাপার আমি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছি। এই কুলিরা আমার মতে বিশ্বের সবচেয়ে সাহসী লোক। কিন্তু মানুষখেকোদের এরকম অব্যাহত সন্ত্রাসের মুখে এই সাহসী লোকেরাও আর টিকতে পারল না। এরকম ভয়ঙ্কর ও দুঃখজনক ঘটনায় পুরো জেলার লোক স্তব্ধ ও নির্বাক। কেউই কিছু করতে পারছে না। এমন এক অসহনীয় অবস্থা। ক্যাম্পে ফিরে এসে দেখলাম কুলিরা কাজ বন্ধ করে দিয়েছে। আমার জন্যই ওরা অপেক্ষা করছিল। একথা শুনে মোটেও আশ্চর্য হলাম না, কারণ এরকম কিছু একটা যে ঘটবে তা আমি আগেই ভেবেছিলাম। কুলিদেরকে ডেকে পাঠালাম। দল বেঁধে কুলিরা আমার ক্যাম্পে ঢুকলো। তাদের বক্তব্য হলো এই যে তারা আর কোনো কিছু বা কারো জন্য সাবহতে থাকতে রাজি না। তারা ভারত থেকে এখানে এসেছে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করতে। সিংহ বা শয়তানের খোরাক হতে হবে এরকম দাসখত তারা দিয়ে আসেনি। বক্তব্য শেষ হবার পরপরই দলটা ছত্রভঙ্গ হয়ে পড়ল। আমার বক্তব্য শোনার প্রয়োজন নেই তাদের, এমনই মরিয়া হয়ে উঠেছে ওরা। রেল লাইনের দিকে ছুটছে এখন পুরো দলটা। দূর থেকে ট্রেন আসতে দেখে শত শত কুলি লাইনের উপর শুয়ে পড়ল। বাধ্য হয়ে ট্রেন থামাতে হলো। চোখের পলকে সবাই ট্রেনে চড়ে বসলো। এভাবে অভিশপ্ত এই জায়গা থেকে কুলিরা পালিয়ে গেল। তারপর আর কি, রেলওয়ের কাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। খুব সাহসী কজন কর্মচারী অবশ্য এখানেই রয়ে গেছে। কপালে যা আছে তা হবেই, এই বিশ্বাস তাদের মনে বদ্ধমূল। পরবর্তী 3 সপ্তাহে তাদের জন্য খুব মজবুত করে লায়ন প্রুফ কুড়ে তৈরি করা হলো। এছাড়া কাজের কাজ আর কিছুই হলো না। লায়ন প্রুফ কুড়েগুলো তৈরি করা হয়েছিল পানির ট্যাঙ্ক ও অন্যান্য উঁচু দালানের ছাদের উপর। দেখতে অদ্ভুত মনে হলেও কুড়ে ঘরগুলোকে আসলেই বেশি নিরাপদ মনে হলো। অনেকে বাইরে যাওয়া আসা করার জন্য তাঁবুর মেঝেতে সুড়ঙ্গ তৈরি করলো। তাঁবুর চারদিক ঘিরে ভারী ও মজবুত কাঠের স্লিপার দিয়ে সুরক্ষা দেয়াল তৈরি করা হলো। কেউ কেউ আবার এসব চিলিপাত দিয়ে ছাদও তৈরি করেছে। ক্যাম্পের মধ্যে ভালো সাইজের যত গাছ আছে সেগুলো আর খালি পড়ে রইল না। এসব গাছের প্রত্যেকটা সুবিধাজনক ডালে বিছানা পাতা হয়েছে। মোট কথা সবাই মোটামুটি সিংহের নাগালের বাইরে তাদের থাকার স্থান নির্ধারণ করেছে। তারপরেও হঠাৎ যদি হামলা হয়েই যায় সেজন্য প্রত্যেকটি তাঁবু বা ঘর যথাসম্ভব মজবুত করা হয়েছে। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা করা আর হলো না। এমন সুরক্ষিত এক ক্যাম্পেও
মানুষ খেকো হানা দিল। হামলার ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে। হঠাৎ মানুষ খেকোর এই আক্রমণে কুলিরা হতভম্ব হয়ে ছুটোছুটি শুরু করে দেয়। কে কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাওয়া উচিত কিছুই তাদের খেয়াল নেই। মৌমাছির ঝাঁকের মতো একদল কুলি চিৎকার করতে করতে ছুটছে। হঠাৎ একটা কুলি সামনের এক চারা গাছে উঠে পড়ল। দেখা দেখি দলের বাকি কুলিরাও সেই গাছে চড়তে লাগলো। চারা গাছটা এমনিতেই ছিল লিকলিকে, তারপর এত লোকের ভার সহ্য করা তার পক্ষে আর সম্ভব হলো না। কুলিদের নিয়েই চারা গাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল, আর পড়ল গিয়ে একেবারে সিংহের সামনে। ওদের ভাগ্য ভালো যে মানুষ খেকোরা তখন ভোজনে ব্যস্ত। একটু আগেই এই ক্যাম্পে মানুষ খেকোরা এক কুলিকে শিকার করেছে। গাছ ভেঙে পড়ার প্রচণ্ড শব্দ, কুলিদের সম্মিলিত ভয়ার্ত চিৎকার, কোনো কিছুই ভোজনরত সিংহগুলোর কানে পৌঁছলো কিনা সন্দেহ। তারা খাচ্ছে তো খাচ্ছেই, অন্য কোনো দিকে কান দেবার মতো অবসর কোথায়? ভাগ্যবান জেলা কর্মকর্তা। কুলিরা দল বেঁধে পালিয়ে যাবার কিছুদিন আগে আমি জেলা কর্মকর্তা মিস্টার হোয়াইট হেডকে এখানে আসার জন্য দাওয়াত পাঠিয়েছিলাম। তাকে এখানকার অবস্থা সম্পর্কে সংক্ষেপে সবকিছু জানিয়েছিলাম। তাকে এখানে আসতে বলার মূল উদ্দেশ্য ছিল সিংহের বিরুদ্ধে ঘোষিত এই যুদ্ধে তিনি যেন আমাকে সাহায্য করেন। সম্ভব হলে একজন স্থানীয় সৈন্য তিনি যেন নিয়ে আসেন। তিনি আমার আমন্ত্রণ গ্রহণ করে যথারীতি উত্তর দিলেন আমি যেন ডিসেম্বরের 2 তারিখে ডিনার টেবিলে তার অপেক্ষা করি। কুলিরা পালিয়ে গিয়েছিল ডিসেম্বরের 1 তারিখে। যা হোক, তার ট্রেন সন্ধে 6টায় সাবো পৌঁছানোর কথা। তাকে রিসিভ করে নিয়ে আসার জন্য আমি আমার চাকরকে স্টেশনে পাঠালাম। কিছুক্ষণ পরেই চাকরটা পড়ি কি মরি করে এক দৌড়ে আমার কাছে এসে দাঁড়ালো। ভয়ে কাঁপছে সে ভীষণভাবে। কোনো মতে সে আমাকে বোঝালো যে ট্রেনের চিহ্ন কোথাও নেই, পুরো স্টেশন খা খা করছে, কোনো লোকজন কোথাও নেই, তবে প্ল্যাটফর্মে বিরাট আকার এক সিংহ দাঁড়িয়ে আছে। এরকম অস্বাভাবিক ঘটনা আমি একদম বিশ্বাস করলাম না, কারণ সে সময় নিয়মিত দুর্ঘটনার ফলে কুলিদের অবস্থা এমন দাঁড়িয়েছিল যে ঝোপের পাশে একটা কুকুর দেখলেও তারা সিংহ সিং বলে চেঁচিয়ে ওঠে। বেটা আহাম্মক, প্ল্যাটফর্মে একটা কুকুরকেই বোধহয় দাঁড়িয়ে থাকতে দেখেছে, আর ট্রেনটা বোধহয় লেট ছিল, সেজন্য সে স্টেশনে কোনো ট্রেন দেখেনি। কিন্তু পরদিন বুঝতে পেরেছিলাম আমার চাকরটা ঠিকই বলেছিল, সে প্ল্যাটফর্মে সিংহই দেখেছে। স্টেশন মাস্টার এবং সিগন্যালম্যান দুজনে তখন দরজায় তালা আটকিয়ে স্টেশন বিল্ডিংয়ে সিংহের ভয়ে লুকিয়ে আছেন। আমি মিস্টার হোয়াইট হেডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তার পাত্তাই নেই। ভাবলাম রাতের বেলা হয়তো তিনি আর আসবেন না, পরদিন সকালে বোধহয় এখানে চলে আসবেন। এ কথা ভেবে আমি বরাবরের মতো একাই ডিনার খেয়ে নিলাম। খাওয়ার সময় 2টো গুলির শব্দ শুনলাম, তেমন আমল দিলাম না, কারণ যখন তখন গুলির শব্দ এখানে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ক্যাম্পের লোকরা ভয় তাড়াবার জন্য মাঝে মাঝে অকারণেই গুলি করে। যা হোক, ডিনারের পর কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ম মাফিক আমি বেরিয়ে পড়লাম ধূর্ত সেই মানুষ খেকোদের খোঁজে। কাঠের চিলিপার দিয়ে আগেই একটা সুরক্ষিত আশ্রয় আমি তৈরি করে রেখেছিলাম। চারপাশে কাঠের চিলিপারের মজবুত দেয়াল, মাঝখানে ফাঁকা। দেয়ালের গায়ে সুবিধা মতো 2-1টা ফাঁক ফোকর রেখেছিলাম বাইরে লক্ষ্য রাখার জন্য। সিংহটা লাফিয়ে এর ভেতর ঢুকতে পারবে না। এটা ছিল আমার তাঁবুর পাশেই। ভেবেছিলাম কোনো একদিন হয়তো এখানেও হামলা হতে পারে। সে সময় হয়তো একটা মানুষকে মারার সুযোগ আমি পাব। যা হোক, আমার সেই কাঠের পর্যবেক্ষণ টাওয়ারে ভালো মতো জাঁকিয়ে বসলাম।
আর কিছুক্ষণ পরেই শুনতে পেলাম রক্ত হিম করা সেই ফ্যাস ফ্যাস শব্দ, সেই সঙ্গে হাড় চিবানোর ভয়ঙ্কর সেই কুড়মুড় শব্দটা আবার পরিচিত। অনুমান করলাম প্রায় 70 গজ দূরে সিংহদের বোধ চলছে, কিন্তু খাবার মতো কি বা তারা খুঁজে পেল বুঝলাম না। ক্যাম্পের দিক থেকেও তো কোনো শব্দ পেলাম না। আমার তিক্ত অভিজ্ঞতা থেকে জানি, মানুষকে করা যখনই কোনো লোককে আমাদের মধ্যে থেকে নিয়ে গেছে, কখনো তা নীরবে হয়নি। চিৎকার ও ভয়ার্ত কোলাহলের মধ্যেই তাকে শিকার ধরতে হয়েছে। অথচ আজ তো এরকম কোনো শব্দই শুনতে পেলাম না। ক্যাম্প এলাকা মৃত্যুর মতো নীরব। ব্যাপারটা কি? মানুষকে করা এত মজা করে খাচ্ছেটা কি? নিজেই উত্তরটা দিলাম। হয়তো পথ ভুলে কোনো পথচারী এদিক দিয়েই যাচ্ছিল। বেচারা নিজের অজান্তেই সিংহের সহজ শিকারে পরিণত হয়। আমি আমার অবস্থান থেকে সিংহগুলোকে দেখার চেষ্টা করছি। কিছুক্ষণ পর অন্ধকারে সিংহের চোখ জ্বলজ্বল করতে দেখলাম। এরকম পরিস্থিতিতে যতটুকু সম্ভব ভালোভাবে লক্ষ্য স্থির করে গুলি করলাম। গুলি লাগলো না, তবে ওরা আমাকে বেশ সম্মান দেখালো। অল্পক্ষণের জন্য খাওয়া বন্ধ করলো। মৃতদেহটাকে টেনে একটু ওপাশে নিয়ে গেল, আবার নিরুপদ্রবে ও পরম তৃপ্তিতে খেতে শুরু করলো। আমি আর কিছুই দেখতে পেলাম না, সুতরাং অযথা গুলি ছুড়ে আর কি হবে। খাওয়া শেষ হবার পর ওরা ঢেকুর তুলতে তুলতে জঙ্গলে চলে গেল, আর আমি রাত ভোর হবার জন্য বসে থাকলাম। ভোর হবার সাথে সাথে আমি আমার পর্যবেক্ষণ টাওয়ার ছেড়ে বেরিয়ে পড়লাম। যে স্থান থেকে মানুষ খেকোদের শেষ শব্দটা শুনতে পেয়েছিলাম ওদিকেই গেলাম। পথে আমার হারানো অতিথিকে পেয়ে গেলাম। মিস্টার হোয়াইট হেডকে বেশ ক্লান্ত ও রুগ্ন দেখাচ্ছিল। কেমন যেন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে তাকে। কোন চুলো থেকে উঠে এলে হে? বিস্ময়ে চেঁচিয়ে উঠলাম আমি। তোমার না গত রাতে আমার সঙ্গে ডিনার খাওয়ার কথা? ডিনারের দাওয়াত দিয়ে অতিথির জন্য কি চমৎকার অভ্যর্থনার আয়োজন নিয়ে না করেছ? তার অবসন্ন উত্তর। কেন, কি ঘটেছে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। গত রাতে তোমার ওই পিতার সিংহটা আমাকে প্রায় সাবড়েই দিয়েছিল। হোয়াইট হেড খেদুক্তি করলেন। দূর, তুমি বোধহয় স্বপ্ন দেখছ। আমি আশ্চর্য হয়ে বললাম। এর উত্তরে তিনি আমাকে তার পিঠ দেখিয়ে বললেন, এটাও তো স্বপ্নে ঘটেছে নাকি? তার শার্ট পেছনে ঘাট থেকে নিচের দিকে ছেঁড়া, পিঠের মাংসে 4টা নখের দাগ চামড়া কেটে বসে গেছে, রক্তে মাখামাখি হয়ে আছে পিঠ এবং শার্ট। আর কোনো কথা না বলে তাকে চটজলদি আমার ক্যাম্পে নিয়ে এলাম। গোসল করিয়ে ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিলাম। যখন তিনি একটু সুস্থ বোধ করলেন, তখন তার কাছ থেকে গত রাতের ঘটনাটা শুনলাম। আব্দুল্লাহর ভয়ানক পরিণতি। গতকাল মিস্টার হোয়াইট হেডের ট্রেন বেশ লেট করে ফেলেছিল। তিনি যখন সাবো স্টেশনে পৌঁছলেন, তখন রীতিমতো আঁধার হয়ে গেছে। স্টেশন থেকে আমার তাঁবু খুব একটা দূরে নয়, তাই তিনি দেরি না করে আমার তাঁবুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ভাবলেন কতক্ষণই বা লাগবে। সার্জেন্ট আব্দুল্লাহ হারিকেন নিয়ে তার ঠিক পেছন পেছন চলল। পথের অর্ধেকটা বেশ নিরাপদেই পেরিয়ে এলেন। আমার পথ নির্দেশ অনুসারে তারা রেলপথ ধরেই হাঁটলেন। রেলপথের দুধার বেশ উঁচু। হঠাৎ উপর থেকে এক সিংহ তাদের উপর লাফিয়ে পড়ল। হোয়াইট হেডের পিঠে এক থাবা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তার সঙ্গে রাইফেল ছিল। তিনি মাটিতে পড়ে গেলেও সাথে সাথে রাইফেল তাক করে গুলি করলেন। গুলির প্রচণ্ড শব্দ এবং আগুনের ঝলক দেখে সিংহটা 2-1 সেকেন্ডের জন্য ভরকে গেল। পর মুহূর্তেই তাকে ফেলে আব্দুল্লাহর উপর চড়াও হলো। আব্দুল্লাহকে মুখে নিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল সিংহটা। হুজুর,
এ যে সিংহ। আব্দুল্লাহ শুধু এটুকুই বলতে পারল। আব্দুল্লাহকে মুখে নিয়ে উপরে ওঠার সময় হোয়াইট হেড আবার গুলি করেছিল, কিন্তু সেটা আর সিংহের গায়ে লাগলো না। শিকার মুখে নিয়ে দ্রুত বেগে সিংহটা অন্ধকারে হারিয়ে গেল। গত রাতে সিংহগুলোর ভোজ পর্বের কথা আমার মনে পড়ল। তাহলে হতভাগা আব্দুল্লাহকে দিয়েই বদমাশগুলো ডিনার সেরেছে। সে শব্দ নিজ কানে আমি শুনেছি। হোয়াইট হেডের সৌভাগ্য যে তিনি প্রাণে বেঁচে গেছেন। তার ক্ষতগুলো তেমন মারাত্মক ছিল না, সেজন্য তাকে বেশি দিন ভুগতেও হয়নি। সেদিনই মানে ডিসেম্বরের 3 তারিখে আমাদের লোকবল আরো বেড়ে গেল। এরা সবাই মানুষকের বিরুদ্ধে লড়াই করতে এসেছেন। মোম্বাসা থেকে পুলিশ সুপার মিস্টার ফারকুহার বেশ কজন সিপাই নিয়ে এখানে এসে পৌঁছলেন। তারা মানুষকেও মারতেই এসেছেন, যাদের কুখ্যাতি ইতিমধ্যেই সব জায়গায় কিংবদন্তির মতো ছড়িয়ে পড়েছে। সবাই একসঙ্গে বসে প্ল্যান প্রোগ্রাম করলাম। সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হলো। প্রতিটা ক্যাম্পের পাশে সুবিধাজনক গাছে সিপাহীদের পাহারায় বসানো হলো। অন্যান্য জায়গা থেকে আরো কজন কর্মকর্তা ছুটি নিয়ে এই শিকার উৎসবে যোগ দিতে এলেন। প্রত্যেকে তাদের সুবিধামতো জায়গায় অবস্থান নিলেন। আমার তৈরি ফাঁদটাকে আবার কাজে লাগানো হলো। ময়লা পরিষ্কার করে ফাঁদ পেতে রাখা হলো। টোপ হিসেবে 2 জন সাহসী সিপাহীকে তাদের জন্য নির্দিষ্ট কামরায় ঢুকিয়ে দেয়া হলো। রাত নামার সঙ্গে সঙ্গে আমাদের প্রস্তুতিও শেষ। আমরা সবাই প্ল্যান অনুযায়ী নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়েছি। শুরু হলো সম্মিলিত পাহারা। রাত 9টা পর্যন্ত কিছুই ঘটল না, সবকিছু স্বাভাবিক। হঠাৎ বিকট শব্দে ফাঁদের দরজা বন্ধ হবার শব্দ শুনলাম। সাংঘাতিক খুশি হয়ে উঠলাম। ভাবলাম অবশেষে অন্তত একটা মানুষকে পাকড়াও করা গেছে। এই এলাকার মানুষ অন্তত একটা সিংহের অত্যাচার থেকে রেহাই পাবে। কিন্তু শিগগিরই আমাকে হতাশ হতে হলো। টোপ হিসেবে 2 জন সিপাহীকে ফাঁদে রাখা হয়েছিল। তাদের সঙ্গে ছিল একটা হারিকেন, 2টো রাইফেল এবং প্রচুর গুলি। তাদেরকে বলে দেয়া হয়েছিল সিংহটা ফাঁদে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন গুলি করতে শুরু করে। সিংহটা ফাঁদে ঢুকলো ঠিকই। দরজাটাও ঠিকঠাক মতো সিংহের পেছনে বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হবার প্রচণ্ড শব্দের দিকে সিংহের খেয়ালই নেই। সে তখন ফাঁদের পার্টিশন নিয়ে ব্যস্ত। পার্টিশনটা সে পাগলের মতো খামচাতে লাগলো। থাবা মেরে ভেঙে ফেলতে চাইছে সে মাঝের বাধাটা, কারণ ও পাশেই রয়েছে লোভনীয় শিকার। 2 জন জলজান্ত সুস্বাদু মানুষ। সিংহের এমন কাণ্ড দেখে সাহসী সিপাহীর সাহস কর্পূরের মতো উবে গেছে। ভয়ের চোটে তাদের আত্মারাম খাঁচাছাড়া হবার জোগাড়। তাদেরকে কি পরামর্শ দেয়া হয়েছিল এ মুহূর্তে কিছুই মনে নেই তাদের এই তাহি মধুসূদন অবস্থা দেখে মনে হচ্ছিল সিংহটা কোনো মতে এখান থেকে চলে গেলেই তারা খুশি হয়, অথচ তাদেরকে গুলি করতে বলা হয়েছিল। বেশ কয়েক মিনিট এভাবেই কেটে গেল। মিস্টার ফারকুহারের অবস্থান ছিল ফাঁদের কাছেই। ফাঁদের দরজা বন্ধ হওয়ার শব্দ তিনি পেয়েছেন, অথচ এখনো গুলির শব্দ আসছে না। তিনি ব্যাপারটা অনুমান করলেন। চেঁচিয়ে সিপাহীদের সাহস দিলেন এবং গুলি করতে বললেন। সিপাহীরা গুলি শুরু করলো, কিন্তু কাকে গুলি করতে হবে সে কথা তখনও তারা মনে করতে পারছিল না। কে যে কোন দিকে নিশানা করে গুলি করতে লাগলো তা তারাও বোধহয় বলতে পারবে না। সিপাহীদের গুলি মিস্টার হোয়াইট হেড এবং আমার পাশ কেটে মাথার উপর দিয়ে সমানে শীষ কেটে চলে যাচ্ছে। মাথা নিচু করে বসে আছি। কখন জানি আমাদের শরীরে গুলি লাগে। আহাম্মকরা আমাদের নিশানা করেই বসে আছে নাকি? প্রচুর গুলি বর্ষণের পর তারা একটা ব্যাপারে অন্তত সফল হলো। তাদের এক গুলিতে ফাঁদের মজবুত দরজার একটা রেল
খুলে পড়ে গেল। ততক্ষণে মানুষ খেকোটারও হুঁশ হয়েছে। গুলি শুরু হবার সঙ্গে সঙ্গে সে পালাতে চেষ্টা করলো। তখন সে বুঝতে পারে পালানোর আর পথ নেই। কিন্তু সিপাহীদের গুলিতে দরজার রেল খুলে পড়ার সঙ্গে সঙ্গে মানুষ খেকোটা এক নিমেষে সেই ফাঁক গলে হাওয়া হয়ে যায়। যেখানে সিংহটার গায়ে রাইফেল থেকে গুলি করার সুযোগ ছিল, সেখানে একটা গুলিও তারা কাজে লাগাতে পারল না। লক্ষ্যভ্রষ্ট হয়েও তো দুই একটা গুলি মানুষ খেকোটার গায়ে লাগার কথা। আমি আজ পর্যন্ত এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারিনি। অবশ্য ফাদের কাছে কিছু রক্তের চিহ্ন পাওয়া গেল। বোধহয় কিছুটা আহত হয়েছে। যেখানে মানুষ খেকোটার মৃত্যু সুনিশ্চিত ছিল, সেখানে কয়েক ফোঁটা রক্ত নিয়েই আমাদের সান্ত্বনা পেতে হলো। এ নিয়ে আমরা আর মনমরা হয়ে থাকলাম না। সকাল হবার সাথে সাথেই আমরা অনুসরণ শুরু করলাম। দিনের বেশিরভাগ সময় আমাদের হাত এবং হাঁটুর উপর ভর দিয়েই থাকতে হলো। মানে সারাদিন আমরা ঝোপঝাড় ঠেলে হামাগুড়ি দিয়ে কাটিয়েছি। সময় সময় সিংহের ক্রুদ্ধ গর্জন আমাদের কানে এসেছে, কিন্তু কোথা থেকে তা আমরা আজ করতে পারিনি। আমাদের এত বড় অনুসন্ধানী দলের মধ্যে একমাত্র মিস্টার ফারকুহারি মুহূর্তের জন্য একটা সিংহ দেখতে পেয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ বেগে ওটা ঝোপের ওপারে লাফিয়ে পড়ে অদৃশ্য হয়ে যায়। আরো দুদিন দিনের আলোয় আমাদের এই অনুসন্ধান কাজ চলল। তাতে ব্যর্থতার পাল্লাই ভারী হলো। আরো কারো ভাগ্যে শিগে ছিল না। এদিকে এখানে আসা কর্মকর্তাদের ছুটির মেয়াদও শেষ। অবশেষে মিস্টার ফারকুহার তার সিপাহীদের নিয়ে মোল্লাসায় ফিরে গেলেন। মিস্টার হোয়াইট হেডও চলে গেলেন তার কর্মক্ষেত্রে। মানুষ খেকোদের সঙ্গে কেবলমাত্র আমি রয়ে গেলাম। দুঃখজনক ব্যর্থতা। আমার সহকর্মীরা বিদায় নিয়েছে 2-3 দিন হলো। আজ হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ। ভোরবেলা ক্যাম্প থেকে বের হচ্ছি, হঠাৎ দেখি একটা লোক উত্তেজিতভাবে আমার দিকে দৌড়ে আসছে। সে চেঁচিয়ে বলল, সিংহ সিংহ, আর বারবার পেছন ফিরে তাকাচ্ছে। তাকে জিজ্ঞেস করে জানতে পারলাম নদীর ধারের এক ক্যাম্প থেকে সিংহটা একজনকে শিকার করতে চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টা সফল না হওয়াতে একটা গাধা ধরে নিয়ে গেছে। ক্যাম্পের অল্প দূরে বসেই গাধাটাকে খেতে শুরু করেছে সে। এই সুযোগটা তা হলে ছাড়া যায় না। কাজ দেখানোর এই তো সময়। আমি তাঁবুর ভেতর থেকে হেভি রাইফেলটা আনতে ছুটলাম। মিস্টার ফারকুহার যাওয়ার সময় এই রাইফেলটা আমাকে দিয়ে গেছেন। এরকম পরিস্থিতি মোকাবেলার জন্য এমন ভারী অস্ত্রই দরকার। মনে হচ্ছে সিংহটা এখনো খাওয়ায় ব্যস্ত। বীরতর্পে এগিয়ে চলেছি। কিছু দূর গিয়ে এক ঘন ঝোপের আড়ালে একটা সিংহের অবয়ব দেখতে পেলাম। দুর্ভাগ্যজনকভাবে ঠিক এ সময় আমার গাইড শুকনো একটা ডাল মারিয়ে ফেলল। ধূর্ত সিংহটা এই মৃদু শব্দেই সতর্ক হয়ে গেল। মুখ ভেঙচে গাল দিল আমাদের সবাইকে। পরক্ষণে পাশের জঙ্গলে ঢুকে পড়ল। চোখের পলক ফেলার আগেই সিংহটা উধাও। বেটা নচ্ছার। আবারও সে আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। হতাশ হয়ে পড়লাম। দ্রুত পা চালিয়ে সাবধানে ক্যাম্পে ফিরে এলাম। কুলি ও কর্মচারী যারা তখন সেখানে উপস্থিত ছিল তাদের খবর দিয়ে আনালাম। নির্দেশ দিলাম প্রত্যেকে যেন ঢোল, খালি টিন, শিঙা ইত্যাদি যা পাওয়া যায় তা নিয়ে চলে আসে। তাদেরকে ঘটনাস্থলে নিয়ে গেলাম। ঘটনাস্থলকে কেন্দ্র করে আমার সঙ্গে আসা পুরো দলটাকে অর্ধবৃত্ত আকারে সরিয়ে দিলাম। জমাদারকে বললাম, আমি এই অর্ধবৃত্তের উল্টো দিকে পৌঁছা মাত্রই তারা শব্দ করতে করতে এগুতে থাকবে। আমি এক পাক ঘুরে দ্রুত উল্টো দিকে পৌঁছালাম। দেখে শুনে নির্ণয় করলাম ভালো একটা অবস্থান। জায়গাটা একটু খোলামেলা।
মাঝখানে রয়েছে এক পিঁপড়ের ঢিবি। এই ঢিবিকে আড়াল হিসেবে ব্যবহার করতে পারবো। যদিও জায়গাটা একটু বেশি অরক্ষিত হয়ে যায়, তবুও সব দিক বিবেচনা করে এটাই পছন্দ করলাম। ওদের তাড়া খেয়ে সিংহটা যদি সোজা ছুটে এসে আমাকে দেখে ফেলে আর আমার ঘাড় মটকাতে চায়, তাহলে বোধহয় তাকে ঠেকানো যাবে না, কারণ আত্মরক্ষার জন্য সবচেয়ে কাছের গাছে ওঠার আগেই সে আমাকে ধরে ফেলবে। অবশ্য গুলি করার মতো খুব অল্প একটু সময়ও যদি পাই, তাহলে আমি নিশ্চিত ওটা আমার কাছে পৌঁছানোর আগেই মারা পড়বে। এখন সব কিছু ঠিক মতো ঘটলেই বাজিমাত করা যাবে। সিংহটাকে শেষবারের মতো যে জঙ্গলে ঢুকে পড়তে দেখেছিলাম, তা এই পিঁপড়ের ঢিবি থেকে সোজা নাক বরাবর। পেছনে কুলিদের তাড়া খেয়ে সিংহটার এদিক দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা 16 আনা। আমি পিঁপড়ের ঢিবির আড়ালে শুয়ে সিংহের অপেক্ষা করতে লাগলাম। এমন সময় ঢোল, টিন আর শিঙার শব্দ শোনা গেল। আমি এতক্ষণে নিশ্চয় জায়গা মতো পৌঁছে গেছি। জমাদার সেটা ঠিক মতোই আন্দাজ করতে পেরেছে। আমার প্ল্যান মোতাবেক তারা কাজ করতে শুরু করেছে। অদ্ভুত ও অত্যন্ত বিরক্তিকর এই শব্দ শুনে সিংহ ঝোপের ভেতর আর লুকিয়ে থাকতে পারল না। রেগে মেগে এবং নিশ্চয় আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে সে খোলা জায়গায় বেরিয়ে এলো। আনন্দের সাথে দেখলাম সামনেই খোলা পথের উপর কেশর ছাড়া এক সিংহী রাজকীয় চালে হেলতে দুলতে এগিয়ে আসছে। এতদিনের মধ্যে আজকেই গুলি করার সবচেয়ে ভালো সুযোগটা আমি পেলাম। আমার খুশির আর সীমা রইল না। সিংহীটা তার চারপাশে সতর্ক নজর রেখে সোজা আমার দিকেই এগিয়ে আসছে। পেছনের কোলাহল ও কান ফাটানো শব্দে কিছুটা বিভ্রান্ত, নইলে অনেক আগেই সে যে আমাকে দেখে ফেলতো তাতে কোনো সন্দেহ নেই। তাছাড়া পিঁপড়ে ঢিবি আমাকে সম্পূর্ণ আড়ালও করতে পারেনি। যা হোক, আমাকে এখন পর্যন্ত যখন দেখতে পাইনি, তাহলে আর একটু কাছে আসতে দিই না কেন? এতে করে গুলি মিস হবার সম্ভাবনা আরও কমে যাবে। নির্ঘাত মারা পড়বে বদমাশটা আমার হাতে। সিংহীটা এভাবে আমার কাছ থেকে প্রায় 15 গজ দূরে এসে দাঁড়ালো। খুব সাবধানে, যতটা সম্ভব কম নাড়াচড়া করে সিংহীর মাথা বরাবর রাইফেল তাক করলাম আমি। এটুকু নাড়াচড়াই ছিল মানুষ খেকোটার জন্য যথেষ্ট। সে সাথে সাথেই আমাকে দেখে ফেলল, আর তখনই নিচু হয়ে আক্রমণের ভঙ্গিতে বসে পড়ল। সেই সঙ্গে শুরু হলো প্রাণ কাঁপানো গর্জন। আমার রাইফেল তখন তার কপালের মাঝ বরাবর তাক করা। পুরো ঘটনা এবার আমার নিয়ন্ত্রণে। এখনই ট্রিগার টিপব, কিন্তু হায়, অন্যের অস্ত্রকে কখনো বিশ্বাস করতে নেই। ট্রিগার টেপার পর গুলির বদলে বেরিয়ে এলো ভোঁতা একটা শব্দ, অর্থাৎ মিসফায়ার। আমি এতটা হতভম্ব হয়ে পড়লাম যে বন্দুকের লেফট ব্যারেলটা ফায়ার করতে একদম ভুলে গেলাম। কাঁধ থেকে রাইফেল নামিয়ে নিলাম আবার গুলি ভরার জন্য। ইস, একটু সময় যদি পাই। গুলি ভরা পর্যন্ত সিংহীটা যেন থাকে, এই প্রার্থনা করছি মনে মনে প্রাণে। অবশ্য ইতিমধ্যে সিংহীটা আমার ঘাড়ে লাফিয়ে পড়ার কথা, কিন্তু পেছনে কুলিদের চিৎকার ও বিভিন্ন বাজনার বিদঘুটে শব্দে সে আগেই ভরকে গিয়েছিল। সামনে আবার আমাকে দেখে সেটা আরও ভরকে গেল। আক্রমণ করতে গিয়েও আমাকে আর আক্রমণ করল না, বরং চাচা আপন প্রাণ বাঁচা ভেবে সিদ্ধান্ত বদলে পাশের জঙ্গলে লাফিয়ে পড়ল। আর তখনই আমি ফায়ার করলাম। উত্তরে একটা ক্রুদ্ধ গর্জন ভেসে এলো। তার গায়ে গুলি লেগেছে, কিন্তু তারপরও ওটা পালিয়ে যেতে সক্ষম হলো। কিছু দূর পর্যন্ত সিংহীটাকে আমি অনুসরণ করলাম। পরে পাথুরে মাটিতে আর কোনো ছাপ খুঁজে পেলাম না। বাধ্য হয়ে অনুসরণে ক্ষান্ত দিতে হলো। তিক্ততায় ভরে আছে মন। কেন যে অন্যের রাইফেল নিয়ে গেলাম, নইলে আজ ব্যর্থ হবার কোনো কথাই ছিল না। হেভি রাইফেল দিয়ে কাজ ভালো হবে এই মনে করে ওটা নিয়েছিলাম।
মনে মনে অভিশপ্ত এই রাইফেলের মালিক এবং প্রস্তুতকারকের 14 গোষ্ঠী উদ্ধার করলাম। কারণ প্রস্তুতকারক এই রাইফেল তৈরি না করলে মিস্টার ফারকুহারের কাছে ওটা থাকতো না, ফলে আমার হাতেও এটা আসতো না। নিজের রাইফেলটাই তাহলে নিয়ে যেতাম, আর এই মুহূর্তে পায়ের কাছে একটা মরা মানুষকেও পড়ে থাকতো। সিংহীটাও বোধহয় আমার এই ব্যর্থতায় এখন হেসে গড়াগড়ি দিচ্ছে। কি লজ্জা! আরেক রাতের পাহারা। সেদিনের ব্যর্থতার পর ক্যাম্পে ফিরে যাওয়া ছাড়া আর উপায় রইল না। তবে ফেরার সময় মৃত গাধাটাকে দেখতে পেলাম। গাধাটার খুব অল্পই খেতে পেরেছে। লক্ষ্য করে দেখেছি সিংহেরা সবসময় লেজের দিক থেকে তার শিকার খেতে শুরু করে। ধীরে ধীরে মাথার দিকে গিয়ে তাদের খাওয়া শেষ হয়। যা হোক, মরাটা যখন সে খেতে পারেনি তখন মনে হয় আজ রাতেই আবার আসবে। মৃত গাধাটার ধারে কাছে কোনো গাছ না থাকায় 10 ফুট দূরে একটা মাচান তৈরি করে নিলাম। মাচানটা মাটি থেকে 12 ফুট উঁচু হলো। শক্ত 4টে খুঁটির উপরে মাচানটা তৈরি করা হয়েছে। মরাটাকে যাতে টেনে নিয়ে যেতে না পারে সেজন্য মোটা তার দিয়ে ছোট ছোট খুঁটির সঙ্গে ওটাকে বেঁধে দিলাম। সূর্য ডোবার সময় আমি অবস্থান নিলাম মাচানে। আমার গান বয় বন্দুক বাহক মাহিনা আমার সঙ্গে থাকার জন্য পিরাপিরি করলো, কিন্তু আমি অনুমতি দিলাম না। একা থাকাটাই ঠিক মনে করলাম। ঠান্ডা লেগে মাহিনার বিশ্রী কাশি হয়েছে। পাশে এই কাশির জন্য না সব কিছু ভেস্তে দেয়, এই ভয়েই তাকে সঙ্গে রাখলাম না। না হলে অন্য কোনো অসুবিধে ছিল না। চারপাশ ঘিরে খুব দ্রুত আঁধার ঘনিয়ে এলো। মনে হচ্ছে সবকিছু যেন স্থির হয়ে আছে। এই অদ্ভুত নীরবতা শিগগিরই আমাকে আচ্ছন্ন করে ফেলল। মনে হচ্ছে আমি যেন স্বপ্ন দেখছি। হঠাৎ শুকনো ডাল ভাঙার মৃদু শব্দ আমার এই আচ্ছন্ন ভাব উধাও হয়ে গেল। কান খাড়া করলাম। ঝোপ ঠেলে খুব সাবধানে নিঃশব্দে কিছু একটা যেন এগিয়ে আসছে। নিশ্চয় মানুষকে গোটা, আমি ভাবলাম। মনে মনে বললাম, আজ রাতে ভাগ্য সহায় হবে। অন্তত একটা মানুষকে আজ আমি মারতে পারবো। আবার চারদিক নীরব হয়ে গেল। আমি পাথরের মূর্তির মতো মাচানে বসে আছি। শরীরের সবগুলো পেশি উত্তেজনায় টান টান হয়ে যাচ্ছে। মানুষকের উপস্থিতি সম্পর্কে এখন আমি নিশ্চিত। পাশের ঝোপ থেকে গভীর এক হাই তোলার শব্দ পেয়েছি। এটা সিংহের ক্ষুধার্ত থাকার লক্ষণ। পর মুহূর্তেই সিংহটার এগিয়ে আসা শব্দ শুনলাম। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। প্রচণ্ড গর্জনে জঙ্গল কাঁপিয়ে দিল। এর মানে হচ্ছে আমার উপস্থিতি আর তার কাছে গোপন নেই। তাহলে উপায়? আমাকে আবার না ব্যর্থ হতে হয়। কিন্তু না, ঘটনা প্রবাহ অবিশ্বাস্যভাবে অন্যদিকে মোড় নিল। শিকারী নিজেই শিকারে পরিণত হলো। মানে সিংহটা আমাকেই কিনা শিকার হিসেবে পছন্দ করে ফেলেছে। সুস্বাদু নরমাংসের সন্ধান পাবার পর কোন আহাম্মক আবার গাধার মাংস খাবে, তাও আবার বাসি মরা। ইতিমধ্যেই যা দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। পরবর্তী 2 ঘন্টা ধরে মানুষ খেকোটা আমার মাচানের চারপাশে অনবরত চক্কর দিল। শুরু হলো ধৈর্যের খেলা। এ খেলায় জিততেই হবে। কেউ যেন কানে কানে বলে দিল আমাকে। মানুষ খেকোটার বৃত্তের পরিধি ক্রমেই ছোট হয়ে আসছে। ধীরে ধীরে নিশ্চিতভাবে আমার দিকে এগিয়ে আসছে সে। প্রতি মুহূর্তে আমি মানুষ খেকোটার আক্রমণের আশঙ্কা করছি। মাচানের খুঁটিগুলো তেমন শক্তভাবে পোতা হয়নি, সুতরাং প্রথম আঘাতেই মাচান হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। মাচান ভেঙে পড়া বা মানুষ খেকোটার এক লাফে 12 ফুট উঁচুতে লাফিয়ে ওঠা আমার জন্য দুটোই সমান কথা। এরকম অবস্থা কারো জন্যই সুখকর নয়। আমিও বেশ অস্বস্তি বোধ করছি। এ ধরনের জঘন্য একটা বোকামির জন্য অনুশোচনা হলো। ইচ্ছে করলেই মাথানটা আর একটু মজবুত ও উঁচু করা যেত। আমি নরণ চরণ অবস্থায়
বসে আছি। চোখের পলক ফেলতেও সাহস পাচ্ছি না। দীর্ঘক্ষণের মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়েছি আমি। আমার এখনকার অনুভূতি লিখে বোঝানো মুশকিল। ঠিক এরকম পরিস্থিতিতে না পড়লে কেউ কল্পনা করেও অবস্থাটা অনুভব করতে পারবে না। নিকোষ কালো অন্ধকারে আফ্রিকার গহীন জঙ্গলে নড়বড়ে এক মাচানের উপর আমি একা বসে আছি। নিশ্চিত মৃত্যুর মতো একটা মানুষকে খুব ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। সাহায্য করতে পারে কাছে পিঠে এমন কেউ নেই। যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে। প্রকৃত অবস্থাটা আরেকটু ঝালাই করে নিলাম মনে মনে। ধরা যাক মাচানটা ভেঙেই ফেললো, তাতে আমি হয়তো মাটিতেই পড়ে যাব। সিংহটা আমার উপর সাথে সাথেই লাফিয়ে পড়বে। কিন্তু তার আগে যদি আমি গুলি করার মতো অল্প একটু সময় পাই, তাহলে মুহূর্তের জন্য মানুষকে হয়তো ঠেকানো যাবে। সেই মুহূর্তেই আমাকে দ্বিতীয়বার গুলি করতে হবে। গুলি মিস হওয়া মানে নির্ঘাত মৃত্যু। তবে এক্ষেত্রে মানুষকে আমার থেকে বেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্ধকারে আমার চেয়ে সে বেশ ভালোই দেখতে পাচ্ছে। রাইফেল তাক করা ও ট্রিগার টেপার ঝুট ঝামেলা তার নেই, এবং গায়ে তার অসুরিক শক্তি। আর আমার শক্তিটা হচ্ছে মাথায়। এখন ঠিক মাঝরাত। সিংহটা কখন এই মাচান আক্রমণ করবে? হঠাৎ ধূপধাপ শব্দে কি যেন আমার মাথার পেছনটায় আঘাত করলো। ভাবলাম আমি শেষ। নিশ্চয় মানুষকে আমার উপর লাফিয়ে পড়েছে। আমাকে গুলি করার একটা সুযোগও দিল না বদমাইশটা। ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আমি মাচান থেকে প্রায় পড়েই যাচ্ছিলাম। আর তখনই বোধহয় জ্ঞান ফিরে পেয়েছিলাম আমি। বুঝতে পারলাম একটা পেঁচা আমাকে গাছের ডাল মনে করে মাথায় বসতে চেয়েছিল। কাছে এসে তার ভুল ভাঙল এবং ঝটপট কেটে পড়ল সে। সাধারণ পরিস্থিতিতে এই ঘটনা হয়তো তেমন ভয়ের উদ্রেক করতো না, কিন্তু এখনকার পরিস্থিতি আলাদা। আমি তো আরেকটু হলে সিংহের মুখের সামনে গিয়ে পড়তাম। বেচারাকে কষ্ট করে আর মাচান ভাঙতে হতো না। ঠিক এ সময় নিচ থেকে গম্ভীর হুঙ্কার ভেসে এলো। মানুষকে আমার মাচানের নিচে প্রায় পৌঁছে গেছে। আমাকে আক্রমণ করার সিদ্ধান্ত ইতিমধ্যে সে নিয়ে ফেলেছে।